বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রনীতিক যে আবহাওয়া আজকে এই জুলাই সর্বস্তরের নেতৃবৃন্দ ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। চেয়ারম্যান যে কথাটি বলেছেন, সিঙ্গাপুরের উদাহরণ দেখিয়েছেন, উন্নয়নের কথা বলেছেন। প্লিজ, এই ইতিহাস যদি আপনারাই ভুলে যান তাহলে আপনাদেরকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আমি আজকে প্রায় ৭২-৭৩ বছর অতিক্রান্ত হয়েছে, জেগে উঠেছে। একবার ৪৭ ব্যক্তিগতভাবে তাদের সাক্ষাৎ করবেন এবং তাদের ছবি নেবেন এবং তাদের স্মৃতি ধারণ করে প্রত্যেকের জন্য দেখানোর চেষ্টা করলে আমরা তাই ১৪০০ দিনের বই আমরা ব্যাংকিং করবো। আমি এটা করার জন্য আমি আপনার কাছে ছবি অনুরোধ রাখবো। আমরা কোনোদিন ভাবি নাই শেখ হাসিনার মতো একটা রাজনৈতিক পরিবারের বড় হওয়া মানুষ। আমি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সারা জীবন সংগ্রাম করেছেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছেন, ছাত্র জীবন থেকে তিনি মৃত্যুবরণ আগ পর্যন্ত তার কিছু সময় বাদ থেকে তখন নিজেই যিনি তখন ফেসিস্ট হয়ে গেলেন, সেই বাকশাল করার পর থেকে বাকি জীবনকে তিনি সংগ্রাম করেছেন। এইরকম একটা পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে মানুষ এরকম নির্দয় হতে পারে, এরকম ফেসিস্ট হতে পারে, এরকম অন্যায় করে মানুষের বুকে গুলি চালানোর নির্দেশ দিতে পারে, আমরা এটা কোনোদিন কল্পনা করি, আমরা কেউ কল্পনা করি। কিন্তু আল্লাহর বিশেষ মেহরবানি, আল্লাহ পাক তার দুনিয়াটাকে কিভাবে চালাবেন, কার মাধ্যমে চালাবেন, এগুলো উনি সিদ্ধান্ত নেন, আমরা বাস্তবায়ন করি, আমরা দেখেন। একবার সংকল্প ঠিক হবে নাই, শেখ হাসিনার পতন যেভাবে হবে আমরা কোনদিন ভাবিনি। বর্তমানে সুস্থ হয়ে যখন ঢাকায় আমরা একসাথে এক বাসায় ছিলাম, আন্দোলনের শেষ পর্যায়ে দেখে এমনকি আপনারা এই ২৪০০ দেখেছেন, কিন্তু ক্লান্ত হয়ে যাওয়ার কথা। আজকে কিন্তু এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে জুলাইয়ের গল্প একেবারে মুখস্থ। এমন না যে কেউ একটা গল্প বলে দিলেই আমি আপনি বিশ্বাস করে ফেলবো। জুলাইয়ের গল্পটা আসলে কি ছিল? জুলাইয়ের গল্পটা একটা শেষ হয়ে যাওয়া অধ্যায় নিয়ে একটা আন্দোলন হয়েছিল, একটা সংস্কার আন্দোলন। যেই আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের লক্ষ্য কিন্তু কোটা বাতিল ছিল না, তাদের দাবি ছিল কোটাটাকে সংস্কার করা। আমাদের মুক্তিযোদ্ধাদের ৩০% যে কোটা দেওয়া হয়েছে, এখন এত মুক্তিযোদ্ধার সন্তানরা নাই, কারণ এখন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা চলে আসছে। সেখানে একটা কথা আসছিল যে মুক্তিযোদ্ধার নাতিকে কোটা দেওয়াটা এটা যৌক্তিক না। অনেক সময় দেখা যায় মুক্তিযোদ্ধার কোটাটা খালি পড়ে থাকে, সেজন্য তারা দাবি দিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে কোটাটাকে সংস্কার করে কমানোর জন্য। শেখ হাসিনা এটার উপরে জিদ করে রাগ করে উনি পুরো কোটাটাই কি করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। কারণ আমাদের সমাজে কোটা লাগবে কার জন্য? যে অনগ্রসর আছে তার জন্য কোটা লাগবে। কেন তাদেরকে আমাদের সাথে আনতে হলে তাদেরকে একটা এক্সট্রা প্রিভিলেজ দিতে হয়। তো শেখ হাসিনা যখন সব কোটা বাতিল করে দেন এবং সেই সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন নিয়ে একটা মামলা হয় এবং অনেকেই তখন ধারণা করে যে শেখ হাসিনা একটা উদ্দেশ্যমূলক ভাবে, কারণ তার দুর্নীতি, বড় বড় কিছু ঘটনা ঘটে যায়, বাজেটের কিছু খারাপ দিক উঠে আসে, মানুষের মধ্যে নির্বাচন নিয়েও ক্ষোভ ছিল, তখন আদালতে হঠাৎ করে সরকারি প্রজ্ঞাপনটা বাতিল করে দেওয়া হয়, কোটার প্রজ্ঞাপনটা। তো ভাই, সরকারের বিরুদ্ধেই আদালতের রায় হয়েছে। আমাদের দেশে সাধারণত যার বিরুদ্ধে রায় হয় সেই তো ক্ষুব্ধ হয়, কি বলেন ঠিক না? কিন্তু দেখা গেল সরকার এটাতে খুব খুশি এবং এই রায়ের বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদী আন্দোলন শুরু করে। প্রথমে এটা ছিল একটা কোটা সংস্কার আন্দোলন, তারপরে এটার নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এগুলো আপনারা সব মুখস্থ আপনাদের কাছে। আপনারা যদি ১ বছর আগে পত্রিকা খোঁজেন একদম ক্রোনোলজিটাকে পাবেন। তখন বড় বড় রাজনৈতিক দলগুলো এই বৈষম্য বিরোধী আন্দোলনকে তারা প্রথম অবস্থায় কোনো সমর্থন দেননি। তারা বলেছেন যে এটা ছাত্রদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে, এতটুকু। হ্যাঁ, এবি পার্টির পক্ষ থেকে, যেহেতু এবি পার্টি একটা অধিকার ভিত্তিক রাজনীতি করে, আমরা দলীয়ভাবে, আপনারা দেখবেন ৪ এবং ৬ জুলাই আমরা দলীয়ভাবে সর্বপ্রথম আমরা
4 দফা একটা দাবি দিয়েছিলাম, সেই দাবির মধ্যে একটা ছিল এই কোটার এই মামলা এবং বৈষম্যমূলক কোটা বাতিল করার। এই জন্য আমাদেরকে এখনো অনেকে বলে যে আপনারাই এই আন্দোলনের উস্কানি দিয়েছেন। তখন বলতো আমাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে। রিমান্ডে নিয়ে পুলিশ যখন আমাদেরকে বারবার বলেছে আপনারাই আন্দোলনের পিছনে বেশি বাতাস দিয়েছেন। আজকে যদি এই আন্দোলন সফল না হতো তাহলে আমাদের অনেকেরই পরিণতি হতো খুব খারাপ। আপনাকে ভুলে যাবেন না প্লিজ। এই ইতিহাস যদি আপনারাই ভুলে যান তাহলে আপনাদেরকে ভুল বুঝিয়ে